সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রোগ মুক্তি আজকে এই প্রার্থনা সভা ও সমাগম ধর্ম অবলম্বনদের জন্য আজকে এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি পঞ্চবটি আশ্রমের সভাপতি বৈদ্যনাথ সাহা, উপস্থিত আছেন হিন্দু সম্প্রদায়ে আরো অনেক গণ্যমান্য ব্যক্তি, উপস্থিত আছেন প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক সভা পৌর পূজা উদযাপন কমিটি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন কাঞ্চন দা এই পঞ্চবটি আশ্রমে যিনি সেক্রেটারি দায়িত্ব পালন করছেন, উপস্থিত আছেন নন্দ কুমার গোস্বামী এই পঞ্চবটি আশ্রমের ধর্ম উপদেষ্টা, নিতাই দয়াল ব্রহ্মচারী স্কনের সেক্রেটারি সাভারে, শম্ভু সরকার সাধারণ সম্পাদক আশুলিয়া পূজা উদযাপন কমিটি এবং আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ, কৃষ্ণ সাগর দুলাল ঠাকুর সহ আরো অনেক নেতৃবৃন্দ, সবার নাম আমি সময়ের জন্য বলতে পারলাম না। আমাদের পৌর বিএনপি বিপ্লবী সভাপতি সাময়িক হোসেন বিল্টু সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যাদের জন্য আজকে আয়োজন, হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা উপস্থিত সুরনদীর সবার জন্য শুভেচ্ছা, আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমাদের ঢাকা ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন এবং বরিশাল ডিভিশনের যারা বিএনপি এমপি মনোনয়ন পেয়েছেন তাদের একটা প্রশিক্ষণ কর্মসূচি ছিল সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এবং আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 5টার পরে স্কাইপিতে আসলেন আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সেজন্য আপনাদের অনুষ্ঠানটা যেরকম হওয়ার কথা ছিল সেটা একটু পরিবর্তন হয়েছে। আপনারা ভক্তিমূলক গান শুনেছেন, অনুষ্ঠানটা একটু দেরি করতে হয়েছে আমার জন্য, সেজন্য আমি দুঃখ প্রকাশ করলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আপনারা জানেন যে আমাদের নেত্রী খুবই অসুস্থ, গুরুতর অসুস্থ, 80 বছর বয়স। উনি এই দলের জন্য, আমাদের জন্য, দেশের জন্য যে কষ্ট করেছেন, যে নির্যাতন সহ্য করেছেন লাস্ট 17 বছর, পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক নেত্রী এরকম চাপের মধ্যে এত বছর থাকেনি। এবং দেখেন তার ব্যক্তিত্ব এমন পর্যায়ে কখনো কোনো ব্যাফাস কথা সে জীবনে বলেছে আমার মনে পড়ে না, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কিংবা বিরোধী দলের নেত্রী ছিল তখন, এবং সব কিছু নীরবে হজম করেছে। আজকে আমাদেরকে ভদ্র বলা হয়, আমাদেরকে আরো অনেক বিশেষণে ব্যবহার করা হয়, এটা আমরা আমাদের নেত্রীর কাছ থেকে শিখেছি। অনেক কিছু মেনে নেই, নীরবে হজম করি, কোনো প্রতিবাদ করার দরকার নাই। আমার একটা জিনিস পছন্দ হচ্ছে না, নীরবে সহ্য করাও কিন্তু একটা অন্যরকম প্রতিভা। যারা বুঝে তারা বুঝে যে উনি কোনো কমেন্ট করলো না, এটা জেনে ওনার কিছু বলার না। যারা পরিকল্পিতভাবে আমাদের আক্রমণ করে আর আমি নীরব থাকি, একসময় তাদের আর স্টেমিনা থাকে না, কারণ পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে হলে তো আরেকজন প্রতিপক্ষ লাগবে। যখন আমাদের পায় না তখন আমাদের সাথে যুদ্ধ হয় না কিংবা যুদ্ধে পারে না। আজকে সেই নেত্রী অসুস্থ, আমরা সবাই দোয়া করছি, সারা বাংলাদেশ দোয়া করছে। আজকেও আপনারা এখানে তার জন্য দোয়া আশীর্বাদ করেছেন, সেজন্য আপনাদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি পৌর বিএনপি সভাপতি বিল্টুকে বললাম, বিল্টু নির্বাচনে তো সবার সাথে আলাপ করতে হবে, তো হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের একটা সুসম্পর্ক দীর্ঘদিন ধরে। আমি একজন ক্যান্ডিডেট, এখন আমি যদি ভোট না চাই, একসময় তো একটা প্রশ্ন উঠবে যে উনি ক্যান্ডিডেট, উনি তো আমাদের কাছে ভোট চাইলেন না, আসলেন না, মত বিনিময় করলেন না, ওনার কিছু বলার থাকলে উনি বলতো, তো এটা যেন না উঠে পরে তো আমি একটা দোষের তলে পড়ে যাব। আমি তো এইসব নেতৃবৃন্দকে চিনি, তারা দীর্ঘদিন আমার সাথে কাজও করেছে, আমাকে 10 বছর তারা দেখেছে, সেগুলা অনেক কাহিনী আছে, গল্প আছে, সেই সব কথা তারা বলেছে, আমি আর নিজের মুখে বলতে চাই না।
তো সেই দায়িত্ব ধারাবাহিকতায় কিন্তু আজকে এখানে সেই অনুষ্ঠানটি হচ্ছে। দেখেন আমার আব্বা এই 79 সালে উনিও কিন্তু এই এলাকার সংসদ সদস্য ছিলেন এই বিএনপি থেকে, এবং উনি এমন একটা অসাম্প্রদায়িক লোক ছিল। 64-এ রায়ট হয়েছিল, সাভারে এটা সুবিধা করতে পারে না, কারণ আব্বা ওইখান থেকে যারা টঙ্গী থেকে কিছু মুসলমান শ্রমিক নেতারা 20-50 জন আসছিল, এইখানে আমাদের ওই এলাকায় কিছু হিন্দু আছে তো একটু গ্রাম এবং জিরাবস আরও আশেপাশে বেশ কিছু গ্রামে বেড়ন নসিমপুর, কিন্তু সেখানে আইসা কিন্তু সুবিধা করতে পারে না। কেউ চিন্তা করতে পারে না 64-এ যখন আমার বয়স কত হবে, 35-40 বছর, তখন নিজের কোমরে পিস্তল বের করে সে গুলি করেছে এবং 2-1 পায়ে লেগে তারা পালিয়ে চলে গেছে। তারপরে আবার পরিকল্পনা করছে যে আরো বেশি লোক নিয়ে আসবে। আব্বা ওই এলাকার সমস্ত লোক যাদের কাছে বন্দুক আছে সেটাতে এসে 2-3 দিন পাহারা দিছে। এই রায়টা সাভারে এই হয় নাই আমার বাবা দেওয়ার উদ্দেশ্যের জন্য, এবং আমাদের বাড়িতে মাঠের মধ্যে শত শত হিন্দু সমস্ত কিছু নিয়ে সারা রাত ছিল। আমাদের বাড়িতে সেই কাঁসা টাসা সব কিছু তারা জমা রেখে গেছে। সেই ঝামেলা শেষ হওয়ার পর 15 দিন 1 মাস পরে সেগুলো ফেরত নিয়েছিল। সেগুলো সেই ছোটবেলার কাহিনী, আমার জন্ম 61 সালে। তো সেইটা থেকে আমরা দেখেছি যে পূজা টুজা হলে হিন্দুদের সাথে আমাদের যে যোগাযোগ আশুলিয়া ইয়াপ ইউনিয়নে ছিল পৌরসভাতে, সেটা সাধারণত রাজনীতির নেতাদের সাথে থাকে না, এবং তাদের যত এই লাড়ু মোয়া আমরা খেয়েছি এটা অনেক রাজনীতির নেতা জীবন দশায় খায় নাই। তো সেগুলো আমার মনে আছে, এবং মনে আছে দেখে যে আমার বাবা যে পথে হেঁটেছেন যে এদেরকে ঢালের মতো রক্ষা করতে হবে, এরা অসহায়, এবং অসহায় দেখে অনেক আস্তে আস্তে অনেকে স্বাধীনতা আগে অনেক হিন্দু চলে গেছে ভারতে, আমাদের এলাকা থেকে বেশি গিয়েছে। হিন্দু মুসলমান ভাই ভাই এটা আমরা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করলে কি হবে, কিন্তু অনেকে তাদেরকে দুর্বল ভাবে অনেক রকম অত্যাচার করে, জমি দখল করে, তাদের কাছ থেকে চাঁদা না, এইসব কাহিনী আমরা কম বেশি জানি না জানি, কিন্তু যা হয়েছে হয়েছে। এখন থেকে এই ব্যাপারটা আমরা দেখবো। আমি বললাম, আমি অন্য কথা না বাড়িয়ে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, কিন্তু একটা কথা আপনাদের মাথায় নিয়ে আমি অলরেডি প্রদীপদের সাথে আলাপ করেছি। কালকে আপনারা 12:30-1টার দিকে আমার পাশে 5-7 জন আসেন। এখানে হয় কি নির্বাচন আচরণবিধি আছে, আমি ইচ্ছা করলে সব কথা স্পষ্ট করে আমি এটা দিলাম এটা করলাম এই কথাগুলো আমি বলতে পারবো না। এটা নিয়ে আমার নামে নতুন এলিগেশন আসবে, জরিমানা হবে, আমাকে শোকজ করবে, হইতে পারে। তো যখন আমি সমস্যাগুলো বলবো তখন আপনি বুঝবেন যে আমি আজকে এখানে আসছি জেনে শুনে যে আপনাদের সমস্যাগুলো কি কি। এই সব সমস্যাগুলো একটু আলোচনা করি, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমার আসলে উদ্দেশ্য কি, নিয়তটা কি। একটা হলো যে দুর্গাপূজা, কালী পূজা, রথযাত্রা, উৎসবমুখ পরিবেশে আমরা কিন্তু আপনাদের পাশে সবসময় থাকি, অতীতও ছিলাম এখনো ছিলাম। আপনার ধর্ম আপনি করবেন। আমরা যদি আমাদের ঈদ পূজা রোজা এগুলো করতে পারি, রোজা ঈদ করতে পারি, তা আপনার ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা, কালী পূজা, রথযাত্রা করতে পারবেন না কেন? এবং আপনারা করছেন, আমি তো জানার মতো কোনো সমস্যা কোথাও দেখিনি এবং হয় না। আপনাদের সংখ্যা ছিল 5ই আগস্টের পরে, কোনো বিচ্ছিন্ন ঘটনা আমি সাভারে দেখিনি। অতএব আমি আপনাদের এটুকু আশ্বস্ত করতে চাই যে আমি যদি এই এলাকার জনপ্রতিনিধি যেতে পারি, কেউ আপনাদের কিচ্ছু বলতে পারবে না এবং কেউ কোনো বিশৃঙ্খলা করার সাহসও পাবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বললাম। যেমন আপনাদের সাংস্কৃতিক টুল, গীতা পাঠ, ধর্মীয় শিক্ষা কিন্তু আধুনিক সুবিধা সমৃদ্ধ হওয়া উচিত। কী দেওয়া সমৃদ্ধ হবে আমি একজনকে জিজ্ঞেস করলাম, কেন আমার কিছু কিছু শিক্ষকদের সাথে যোগাযোগ আছে। আমি গার্লস স্কুলে অনেক মেয়েকে চিনি, তাদের গার্জেনদের সাথে আমার কথাবার্তা হয়। আমার সাভার কলেজে অদরচন্দ্রে অনেক গার্জেনের সাথে কথাবার্তা হয়। তা আমি কোথাও গেলে কিন্তু জানার চেষ্টা করি আসলে হিন্দু সম্প্রদায়ের সমস্যাগুলো কি কি করলে তারা ভালো থাকবে, তারা কি আশা করে আমার কাছে। তো সেখানে অনেকে বলে যে ভাই আমাদেরকে হ্যান্ড মাইক দেন, আমাদেরকে বসার জায়গা কিছু শতরঞ্জি কিনে দিতে পারেন। কিছু জায়গায় আছে যে এইসব সাংস্কৃতিক টুল এখনো শুরু হয়নি অনেক মন্দিরে, সেগুলো যদি আপনি 2-1টা চালু করতে পারেন, সেখানে পণ্ডিত লাগবে, ধর্মীয় শিক্ষক লাগবে, তাদের যদি বেতনের ব্যবস্থা করতে পারেন। আমি আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারগুলো তো এইভাবে জানতাম না, আমরা এখন থেকে এটার ব্যাপারে ব্যবস্থা নিব, উদ্যোগ নিব। আপনারা আমার সাথে আলাপ করেন,
এই ব্যাপারে কি করা যায় আপনাদের সাথে আলাপ করি, আমি করবো ইনশাল্লাহ। যেমন আমি মনে করি যে এই যে আজকে নির্বাচনের আগে আপনাদের সাথে মত বিনিময় করছি, কেন আমি এরকম নিয়ম করতে পারি না যে বছরে একবার দুইবার আপনাদের সাথে আমার একটা মত বিনিময় হবে সংসদ সদস্য হিসাবে? আপনাদের তো দাবি দেওয়া থাকতেই পারে। এটা বলে কিন্তু আপনাদের সমস্যাগুলো আমি আরো কাছ থেকে জানতে পারবো। ওই একজনের টেলিফোনে বলবে কিংবা বাসায় গিয়ে বলবো, এটা আমার তো কতটা গুরুত্ব বহন করবে জানি না, কিন্তু আপনার সাথে যদি মানে বছরে একবার দুইবার এরকম মত বিনিময় করা যায়, তাহলে আমাদের অনেক সমস্যা আমরা তাড়াতাড়ি সমাধান করতে পারবো। যে সমস্যাগুলো আপনারা আশাই ছেড়ে দিচ্ছিলেন যে এগুলো আমার জীবনে সমাধান হবে না, সম্ভব, চাইলেই সম্ভব। আমি বললাম আমরা এই নিয়মটা করতে চাই। যেমন ব্যবসায়ী মহলে গোপনে চাঁদাবাজি হয় কিনা আমি জানি না, কিন্তু আমি শুনেছি কিছুদিন আগে এই জেলের সম্প্রদায়ের কাছ থেকে জোরপূর্বক কিছু চাঁদা নেওয়া হয়েছে। আমি দ্যাট্রিন ভাষায় বলতে চাই, কি হয়েছে আমি জানি না, কিন্তু এখন থেকে এই ইলেকশনে আগ পর্যন্ত, পরের কথা আমি উপরে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিলাম, কোনো চাঁদাবাজি হইলে সে দায়িত্ব আমি নিলাম। আমার টেলিফোন নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, 01722222208, 6টা 2 0 8, গ্রামীণ নাম্বার 017-6টা 2 0 8। আপনি ফোন করে দেখেন, মেসেজ দিয়ে দেখেন, আপনার নাম বলার দরকার নেই। আমি ব্যবস্থা নিতে পারি কিনা আপনি সময় মতো দেখবেন। আমি আপনাদের কথা দিলাম, এইটা কেউ কারা করতে পারে সেটা আমি বুঝি, আমাকে জানাইয়া দেন। আমি যদি সত্যি দলের নেতা হই, এই যে নিতাই দলের ব্রহ্মচারী যে কথা বলছে, নেতা মতোই কাজ করবে, আপনি সময় মতো দেখবেন। হিন্দু সম্পত্তি এবং মন্দিরের দেবত্ব সম্পত্তি জোর করে কেউ নিবে, সেটার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। সে যত বড় নেতা হোক, যত বড় ব্যক্তি হোক, আমার কাছের লোক না হোক। আর এরকম যদি কোনো কিছু ব্যাঘাত হয়ে থাকে, ইলেকশনের পরে বললেন, আমি যতটুকু পারি সহযোগিতা করব, উদ্ধার করার চেষ্টা করব। আমি এই ব্যাপারে কোনো ছাড় দেয় না। প্রতিষ্ঠানের জমি, ওইটার জমি কেন নিবে? স্কুলের জমি নিবে কেন? একটা প্রতিষ্ঠান করছে, অনেকের জমি নেওয়া, জমিদারা জমি দিয়েছে, অমুকটা জমি দিয়েছে। সেটা আমার কাছে আরেকটা দাবি করা আছে, সবার থানা ঘাটে একটি প্রতিভা বিসর্জনের ঘাট তৈরি করা প্রয়োজন। কারণ এখানে সবারই অনেক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের প্রতিমাগুলো কোথায় বিসর্জন দেবে? এবং সবার পৌরসভাটা একটা জয়। আমি মনে করি এটা যৌক্তিক দাবি, আপনারা অপেক্ষা করেন, সময় মতো এটা আমরা করে দেবো। আমি আপনাদের কথা দিলাম। আমি নিজে চিন্তা করেছি যে আমি একটা ট্রাস্টের থেকে, আমার একটা ফাউন্ডেশন আছে, আমি সাভারে কিছু মেধাবী গরিব ছাত্রদের জন্য স্টাইপেন্ডের ব্যবস্থা করব। আমি মনে করি যে যেহেতু এখানে একটা আছে, গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য হিন্দু সম্প্রদায় এককালীন 20-25 জনের, কত টাকা সেটা বলতে পারলাম না, এককালীন একটা অনুদান আমরা 2026 সাল থেকে প্রথম দিক থেকে আমরা চালু করব। আমি আপনাদের কথা দিয়ে গেলাম। এবং এইটা সিলেকশন করবে আপনাদের এই যে এই 4-5 জন, আমি সিলেকশন করবো না, এককালীন টাকা দেবো, হোক 15 জন, 20 জন, 25 জন, আপনারা এই 26 সালের শুরু থেকে এটা চালু হবে। আমাকে উত্তম দাঁড়ায় আছে যে ভাই আমি যে একটা কথা কইলাম, এটা তো কিছু কইলেন না, এত কথা কইতেছেন। এই যে রাধা গোবিন্দ মন্দির প্রথম রাস্তা নেই, হ্যাঁ, এটা একটা যৌক্তিক দাবি, অনেক টাকা, সকলের সহযোগিতা নিয়ে কি করতে হবে, এটা আমি সহযোগিতা করব। খালি ঘোষণাটা দিলাম না, কালকে আসেন আমার বাসায়, আমি যা পারি এটা একটা ব্যবস্থা করব। কালকে আমার 12:30 একটা সময় বাসায়। আর একটা আমাকে অভি মনে করে দিল, আমি যে বাসায় থাকি সেই বাসায় সেকেন্ড লেভেলে 3টা টাওয়ার। তো আমি এখান থেকে তো যেতে 12টা বাজে, 12টা 1টা, কখনো 2টার সময় আমি আমার ওয়াইফ হাঁটি। কারণ সারাদিন ছোটাছুটি করি, বয়স হয়ে গেছে, শরীরটাকে ঠিক রাখতে হলে তো হাঁটাহাঁটি করা দরকার। সকালে তো বাবা সাবার চলে আসি, ওখানে লাইটটার থেকে নিরাপত্তার কোনো সমস্যা নাই। অভি বললো যে পঞ্চমী আশ্রমে ওয়ালে ভিতর দিয়ে যদি একটা ওয়াকওয়ে করা যায়, যাতে মহিলারা সকালবেলা কিংবা সন্ধ্যার পরে, এবং ওখানে যদি লাইটের ব্যবস্থা করা যায়, যেখানে লাইট টাইট এমন জ্বলতেছে এখানে নিরাপত্তার কোনো সমস্যা নাই। এটা মনে হয় আপনাদের সারা জীবনে একটা স্বপ্ন বাস্তবায়ন হবে এখান দিয়ে এটা হাঁটতে গেলে। এবং যৌক্তিক দাবি,
এটা একদম আমার কাছে মনে হয় যে এইটা একটাই করতে পারলে আমার আর কিছু করতে হবে না। এটা বলে আপনাদের, এটা আমার স্বপ্ন যে এটা হওয়া উচিত এবং দ্রুতই হওয়া দরকার। এটা নিয়ে কালকে আমি আলাপ করবো। আমি খালি আপনাদের বোঝাতে পারলাম যে আমি আসার আগে এইসব খোঁজখবর নিয়ে আসছি যে আমি যে যাবো, তারা আশা করে আছে আমার কাছে কি শুনবে, কিছু আশ্বাস তো দিতে হবে। এবং এখানে যারা আছে, এখানে যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনে, তারা জানে যে ডাক্তার সালাউদ্দিন যেটা বলে যাবে সেটা হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদের রাজনীতির নেতার মতো আমাকে মিলিয়ে না, কারণ আমি 10 বছর এমপি ছিলাম। আমার কাছ থেকে আপনারা কি পেয়েছেন পাননি সেটা ব্যাপার না। আমার একটাও মনে পড়ে না যে কোনো ইন্টারভিউ বোর্ডে আমি আছি কিংবা কোনো জায়গায় শিক্ষক নেওয়া হয়েছে, সেই শিক্ষক হিন্দু না মুসলমান, এইভাবে কোনো হিন্দু শিক্ষককে বাদ দেওয়া হয়েছে আমার একটা ঘটনা মনে পড়ে না। যে যোগ্য সে যোগ্যই। হিন্দু মুসলমান নিয়ে আমি কোনো বৈষম্য সাভারে কোথাও করেছি আমার এরকম মনে পড়ে না। অতএব এটা আমি পরিবারের থেকে শিখেছি এবং আমি এটা যতদিন বেঁচে থাকবো আমি তাকে মানুষ হিসেবে ট্রিট করবো, যোগ্যতা হিসেবে ট্রিট করবো। হিন্দু না মুসলমান এটা আমার বিবেচনা করা দরকার নেই। অতএব আপনারা বাংলাদেশে 8% হিন্দু আর 90% মুসলমান, এইভাবে আমি দেখি না। আপনারা তো যোগ্যতা, আপনারা আপনাদের ধর্ম নিয়ে স্বাধীনভাবে আপনাদের ইচ্ছা মতো আপনার ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন, কেউ বাধা দিবে না। অন্য কোথায় কী হবে জানি না, সাভারে কেউ বাধা দিবে না, এটা আপনি বুক ফুলে বলতে পারি। পরিশেষে আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই, অতীত দিনে অনেক কিছু করতে পারিনি। কেন করতে পারিনি? বুঝি নাই যে কিভাবে আপনাদের হেল্পটা করতে হয়, কিভাবে আপনাদের পাশে থাকতে হয়, কিভাবে আপনাদের সাহস দিতে হয়। কারণ আমি যখন প্রথম এমপি হই তখন আমার বয়স ছিল 34 বছর। তো এখন তো ঠেলা ধাক্কা, 3বার জেলে গেছি, 53টি মামলা আসামা, কোর্টে বারান্দা, অনেক কিছু ধাক্কা ধোক্কাকে অনেক কিছু শিখছি এবং বুঝি যে আল্লাহ কয়েকদিন হায়াত রাখছে সৃষ্টিকর্তা জানিও না। অতএব যাওয়ার আগে এমন কিছু আমি করে দিতে চাই যাতে আমিও শান্তি পাই এবং আপনারাও মনে করতে পারবেন যে না, এই লোকটা যা বলছে মোটামুটি সেগুলো তো মিলতেছে। লোকটাকে দূর থেকে যত খারাপ মনে হয় অত খারাপ না, লোকটা অত খারাপ না, কিছু কাজ করছে। তো সেই আশা নিয়ে আজকে এখানে আসছি। আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকেন, আমাকে একটু বিশ্বাস করেন, আমাকে আস্থায় নেন। আপনাদের জন্য অনেক কিছু করব, এই মন আমার আছে, সময় মতো এটা দেখতে পারবেন। আর একটা হচ্ছে ওই ববিতা কর্মকার, যিনি অর্ধেক ভাষণ মুলতবি রেখে আবার পুরা ভাষণ দিয়েছেন, কিন্তু কোনো সমস্যার কথা বলেনি। ওনাকেও ইনভাইট করলাম কালকে 1টার সময় আসেন, কিন্তু আপনার 2-3 জনকে নিয়ে আসেন, তাহলে আমি বুঝতে পারবেন। আপনি একা একা কি বলবেন? একটা মানে কমিটি তো বেশ কয়েকজন আছে, ওখানে তো অনেকে বাস করে। আপনি 2-3 জনকে নিয়ে আসেন, আপনাদের সমস্যা কি ওইটাও আমরা সমাধান করে দেবো। আপনারা আমার জন্য দোয়া করেন, আশীর্বাদ করেন, আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে যেন আমি কিছু করতে পারি, সৃষ্টিকর্তা আমাকে যেন সেই তৌফিক দেয়। ভালো থাকুন সবাই।